বাবার মৃত্যুর পর ওয়ে নামে একটি মেয়ে তার আগের পড়াশোনা করার জন্য চলে যায় নিউজিল্যান্ডে তার আন্টির কাছে। কিন্তু সে দেখতে সুন্দর না হওয়ার কারণে ইউনিভার্সিটিতে কেউই তার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, এমনকি তার নিজের কাজিন পর্যন্ত তাকে সহ্য করতে পারে না। তাই নিজেকে সুন্দর বানানোর লোভে সে আবিষ্কার করে ফেলে এমন এক সিরাম যার দ্বারা একটা চামড়ার সঙ্গে অন্য চামড়া জুড়ে ফেলা সম্ভব। কিন্তু তার বিপরীত পরিণামের ফলে এই সাধারণ মেয়েটি পরিণত হয় এক সাইকো কিলারে, যার শেষ পরিণতি কি ঘটবে জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে একটা বাচ্চা মেয়ে ওয়েকে দেখিয়ে, যে একটা নোটবুকে একটা ফুলের ড্রয়িং করছিল। তখনই সেখানে তার বাবার লিউ চলে আসে, যে ওয়েকে জিজ্ঞাসা করে সে এটা কিসের ড্রয়িং করছে। উত্তরে ওয়ে তার বাবাকে জানায় সে কপস ফ্লাওয়ারের ড্রয়িং বানাচ্ছে, যেটা সে তার ডায়েরির মধ্যে দেখেছিল। যেটা জানার পর লিউ তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে এই ফুলটাকে কপস ফ্লাওয়ার কেন বলা হয়? তখনই ওয়ে জানায়, হ্যাঁ মনে আছে, আসলে এই ফুলটা পচা গলা মৃত দেহের মতো দুর্গন্ধ ছড়ায়, যার জন্য এটাকে কপস ফ্লাওয়ার বলা হয়। কথাটা শুনে লিউ বলে, তুমি একদম সঠিক উত্তরই দিয়েছ। যেটা বলার পর সে ওয়েকে বলে, তুমি তোমার হোমওয়ার্ক করে নাও, আমি এবার আমার কাজে ফিরবো। যেটা শুনে ওয়ে বলে, বাবা তুমি কি নিজের মুখের দাগটাকে ঠিক করতে যাচ্ছ? তখনই ওয়ের বাবা জানায় সে শুধুমাত্র নিজের নয়, তার মুখের দাগটাকেও ঠিক করে দেবে। আসলে লিও তার মেয়ের মুখে এক ধরনের পোড়ার মতো দেখতে দাগ ছিল, যেটা তাদের জন্মগত। এরপর আমরা লিউকে এক ধরনের সিরাম বানাতে দেখি, যাতে করে সে তার মুখের দাগটাকে ঠিক করতে পারে। যেটাতে আমরা বুঝতে পারি লিউ আসলে একজন সায়েন্টিস্ট ছিল। এখন অবশেষে লিউ তার কাজে সফল হয়ে গিয়েছিল, যার জন্য সে একটা মাংসপিণ্ড থেকে চামড়া কেটে তাতে তার বানানো সেই সিরামটাকে ইনজেক্ট করে দিয়ে সেটাকে যখন সে তার মুখের দাগের উপর লাগিয়ে দেয়, তখনই সাথে সাথে সেই চামড়াটা মুখের সঙ্গে মিলিয়ে যেতে লাগে, যার দরুন তার সেই দাগটা লুকিয়ে যায়। কিন্তু যেহেতু তার ফর্মুলাটা এখন সম্পূর্ণ সঠিক ছিল না, তার জন্য সেই চামড়াটা মুখের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে দেয়, যার দরুন তার মুখ ও নাক একসাথেই বন্ধ হয়ে যায়। যেটাতে লিউ কিছুই বুঝতে না পেরে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা সার্জিক্যাল নাইফ দিয়ে তার মুখটাকে কেটে দেয়। কিন্তু তার দুর্ভাগ্যবশত তাতে কোনোই লাভ হয় না এবং তার মুখটা বারবার বন্ধ হয়ে যেতে লাগে। এখন জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ শুনে যখন ওয়ে সেখানে চলে আসে, সে তার বাবার অবস্থা দেখে পুরো অবাক হয়ে যায়, যে তার বাবাকে সাহায্য করার জন্য সেই নাইফটা দিয়ে তার বাবার মুখে ছিদ্র করার চেষ্টা করতে লাগে। কিন্তু তার সত্ত্বেও সে তার বাবাকে বাঁচাতে পারে না এবং তার বাবার মুখ নাক বন্ধ হয়ে গিয়ে সেখানেই দম আটকে সে মারা যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে বেশ কয়েক বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে ওয়ে এখন বড় হয়ে গিয়েছিল, যে ওয়েস্ট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার কারণে নিউজিল্যান্ডে গিয়ে শিফট হয়ে যায়। যেখানে পৌঁছানোর সাথে সাথেই তার আন্টির লিং তাকে পিক করতে আসে, যে বিগত কয়েক বছর ধরে এখানে বসবাস করছিল। এখন গাড়িতে করে যাওয়ার সময় আন্টি লিংয়ের কথাবার্তার দরুন আমরা বুঝতে পারি তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যাওয়ার পর সে তার মেয়ে এঞ্জেলাকে নিয়ে একাই থাকে। এখন বাড়ি পৌঁছে গাড়ি থেকে জিনিসপত্র নামানোর সময় আন্টি লিং ওয়েকে তার প্রতিবেশী সেরালের সঙ্গে পরিচয় করায়। যেটার পর তারা যখন বাড়ির ভিতরে এন্টার করে, তখনই ভিকি নামে একটা কুকুর ওয়েকে দেখে ডাকতে শুরু করে দেয়, যাকে থামাতে সেখানে ওয়ের কাজিন এঞ্জেলা চলে আসে, যার পরিষ্কার মুখটা দেখে ওয়ে এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে যায়, যে মনে মনে ভাবতে লাগে তারও মুখটা যদি এমন সুন্দর ও বেদাগ হতো তাহলে কতই না ভালো হতো। এখন লিং এঞ্জেলাকে ওয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে তার থেকে সম্পূর্ণই আলাদা ছিল, কারণ তার জন্ম এখানেই হওয়াতে সে এখানকার কালচারের সঙ্গে মিশে গিয়েছিল, যার জন্য তার অরিজিন চাইনিজ হওয়ার সত্ত্বেও সে চাইনিজ বুঝতে পারত না। তাই ওয়ে তার সঙ্গে ইংলিশেই কথা বললে তার আন্টি লিং অবাক হয়ে যায়, যে খুশি হয়ে বলে তুমি ইংলিশও বলতে পারো, আর আমার মেয়েকে দেখো, সে চাইনিজ তো বলা দূরের কথা চাইনিজ বুঝতেই পারে না। যেটা বলে সে ওয়েকে তার রুম দেখাতে নিয়ে চলে যায়। এরপর এঞ্জেলা যখন তার রুমে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলছিল, তখনই ওয়ে লুকিয়ে লুকিয়ে তার কথাগুলো শুনতে লাগে, কারণ এঞ্জেলা তার বাবার সঙ্গে ওয়ের বিষয়েই কথা বলছিল, যে সে তাকে মোটেও সহ্য করতে পারছে না, যার জন্য তার বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসছে। তাই সে তার বাবার সঙ্গে কিছুদিনের জন্য থাকতে চায়, যেটাতে সম্ভবত তার বাবা রাজি হয় না, কারণ তার কিছু দরকারি কাজের জন্য সে আউট অফ টাউন ছিল। ঠিক তখনই এঞ্জেলার কুকুর ভিকি তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠলে ওয়ের সাথে সাথে সেখান থেকে চলে যায়। এরপর রাতে আমরা ওয়েকে তার মৃত বাবার কাছে বলতে দেখি ইউনিভার্সিটিতে কাল তার প্রথম ক্লাস, তাই যেন সবকিছু ঠিকঠাকভাবেই ঘটে। যেখানে পরের দিন সকালে সে যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিল, তখন সে রাস্তা হারিয়ে ফেললে
পথের উপরে বসে থাকা একটা হোমলেস লোক যার নাম ছিল জোস, সে ওয়েকে সাহায্য করে এবং ইউনিভার্সিটিতে যাওয়ার সঠিক রাস্তাটা তাকে দেখিয়ে দেয়। এখন ক্লাসরুমে আমরা ওয়েকে সবার থেকে আলাদা একা বসে থাকতে দেখি, যেখানে তার কাজিন এঞ্জেলা তার দুই বান্ধবী ইভ ও জ্যাসমিনের সঙ্গে বসেছিল। এখন তাদের প্রফেসর পল তাদের সবাইকে সকালের দেওয়া টেস্ট পেপারের রেজাল্ট দিতে শুরু করে, যেখানে ইভ পেয়েছিল 92% এবং ওয়ে পেয়েছিল 100%। যেটা জানার পর ক্লাসের সমস্ত ছেলেমেয়েরা পুরো অবাক হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি ওয়ে সত্যি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। এখন প্রফেসর পল তাদের সবাইকে জানায় তার একটা নতুন রিসার্চের সাহায্যের জন্য একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, তাই যার ইচ্ছা আছে সে ল্যাবে এসে তার নাম লেখাতে পারে, যেটা বলে সে ক্লাস শেষ করে দিয়ে চলে যায়। এখন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ওয়ে যেহেতু সব থেকে বেশি আগ্রহী ছিল, তার জন্য সে সবার আগেই ল্যাবে পৌঁছে তার বাবার সেই ডায়েরিটা দেখতে শুরু করে যার মধ্যে তার বাবার রিসার্চ ছিল। তখনই সেখানে প্রফেসর পল চলে আসলে ওয়ে তার বাবার লেখা ডায়েরিটাকে লুকিয়ে ফেললে পল তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে জিজ্ঞাসা করে এটা কি। উত্তরে ওয়ে জানায় এটা তার বাবার রিসার্চ, যে একজন সায়েন্টিস্ট ছিল। ফলে বিষয়টা জানার পর পল ওয়েকে অফার করে সে যদি চায় তাহলে সে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারে, যার দরুন তারা দুজন মিলে তার বাবার রিসার্চের উপর কাজ করবে, যেটাতে ওয়ে এক কথাতেই রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে এঞ্জেলাদের বাড়ির সিন দেখানো হয়, যেখানে তার সঙ্গে বাড়িতে আজ তার দুই বান্ধবী ইভ ও জ্যাসমিন এসেছিল, যারা ওয়ের পুজোর জায়গাটাকে দেখে অবাক হয়ে যায়। তখনই জ্যাসমিন জিজ্ঞাসা করে ছবিতে এই লোকটা কে। উত্তরে এঞ্জেলা জানায় এটা ওয়ের বাবা, যেটা শুনে ইভ বলে তার মুখে এমন দাগ কেন। তখনই এঞ্জেলা জানায় এই দাগটা তাদের জন্মগত, আর ওয়ের মুখেও একই ধরনের দাগ আছে, যার জন্য সে সব সময় তার গলায় একটা স্কার্ফ জড়িয়ে রাখে। কথাটা শুনে ইভ বলে তাহলে তো আমাদের তার রুমটাও একবার দেখতে হবে, যেটাতে এঞ্জেলা তাদের দুজনকে সঙ্গে নিয়ে ওয়ের রুমে চলে যায়। যেখানে গিয়ে তারা লক্ষ্য করে রুমটার মধ্যে অনেকগুলো অদ্ভুত ধরনের কীটপতঙ্গের ছবি আছে, যার সঙ্গে কিছু সার্জিক্যাল নাইফ, ক্যাঁচি ও কিছু চামড়ার টুকরোও ছিল, যেটা দেখে তারা একটু ভয় পেয়ে গিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এরপর ওয়ে ফিরে এসে যখন তাদের তিনজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখনই তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা হরর মুভি দেখছিল। তাই ওয়ে তাদের পাশেই বসে যখন তার ডিনার করতে শুরু করে, তখনই জ্যাসমিন বলে তুমি কি প্রনস খাচ্ছ। উত্তরে ওয়ে হ্যাঁ বললে জ্যাসমিন বলে আসলে আমার সি ফুড থেকে অ্যালার্জি আছে, যেটা বলে সে উঠে চলে গেলে বাকিরাও তার সঙ্গে উঠে চলে যায়। অন্যদিকে একই সময় আমাদেরকে প্রফেসর পলকে দেখানো হয়, যার কাছে একটা মেল আসে যাতে লেখা ছিল যদি সে আগামী 2 সপ্তাহের মধ্যে তার রিসার্চ সাবমিট করতে না পারে তাহলে তার আসা ফান্ডিংগুলো বন্ধ হয়ে যাবে। যেটা দেখে প্রফেসর পল প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ আপাতত যে রিসার্চের উপর সে কাজ করছিল সেটা ফেল হয়ে গিয়েছিল, আর এর জন্যই ওয়ের বাবার রিসার্চের উপর সে এত আগ্রহ দেখাচ্ছিল যাতে সে সেটাই সফল হলে সেটাকে সে নিজের বলে নাম কিনতে পারে। এখন পরের দিন সকালে আমরা একটা পার্কের মধ্যে এঞ্জেলা, ইভ ও জ্যাসমিনকে একসঙ্গে বসে গল্প করতে দেখি, যেখানে দূর থেকে তাদের তিনজনকে ওয়ে দেখছিল এবং তাদের মিমিক্রি করছিল, যেটা সে খুব ভালোভাবেই করতে পারছিল। আর এটা দেখে আমরা বুঝতে পারি ওয়ে পড়াশোনায় পটু হওয়ার সঙ্গে সঙ্গে ভালো মিমিক্রিও করতে পারত, মানে এটাও তার একটা ট্যালেন্ট ছিল। এরপর ওয়ে তাদের তিনজনের কাছে গিয়ে তাদেরকে একটা চাইনিজ রেস্তোরাঁয় ডিনারের জন্য ইনভাইট করে, কারণ আজ তার বাবার মৃত্যুবার্ষিক ছিল, তাই সেই চাইনিজ রেস্তোরাঁয় তার বাবার পছন্দের খাবার খেতে যাচ্ছিল, যেটাতে তারা তিনজন রাজি হয়ে গেলে রাতে যখন তারা তিনজন সেই চাইনিজ রেস্তোরাঁয় যায়, তখন তারা সেখানকার খাবার ও ওয়ের খাবার ধরন দেখে একটু আনকমফোর্টেবল হয়ে যায়, যার জন্য তারা কিছুই না খেয়ে সেখান থেকে বাহানা বানিয়ে বেরিয়ে যায়। এরপর পরের দিন সকালে ওয়ে যখন ইউনিভার্সিটি থেকে ফিরছিল, তখন পথে তার সঙ্গে জনের দেখা হয়ে যায়, যার সঙ্গে কথা বলতে বলতে সে তাকে জানায় তার কাছে এমন কিছু আছে যার দ্বারা সে একদিন তাকেও নিজেকে সুন্দর বানিয়ে দেবে। যেটা শুনে জন বলে তুমি তো আগে থেকেই অনেক সুন্দর, যেটা বলে সে শেষ করেই ছিল। ঠিক তখনই সেখানে প্রফেসর পল চলে আসে, যে ওয়েকে বাড়ি পর্যন্ত লিফট দিয়ে দেয়। এখন পথে যেতে যেতে সে তাকে বলে তারা কাল থেকেই তার বাবার রিসার্চের উপর কাজ শুরু করে দেবে, যেটা শুনে ওয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়, যে বাড়ি ফিরে তার বাবাকে বলে সে খুব দ্রুতই তার নাম উজ্জ্বল করতে চলেছে। যেটা বলার সাথে সাথেই সে বাড়ির ভিতর থেকে এঞ্জেলা ও তার বয়ফ্রেন্ড জসের গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে যখন এঞ্জেলার রুমের দরজার কি হোল দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করে, তখন সে লক্ষ্য করে রুমের ভিতরে এঞ্জেলা তার বয়ফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স করছে। যেটা সে দেখছিল ঠিক তখনই এঞ্জেলার কুকুর ভিকি ডেকে ওঠে, যার আওয়াজ শুনে এঞ্জেলা সতর্ক হয়ে বুঝে যায় যে নিশ্চিত ওয়ে ফিরে এসেছে। তাই সে তার বয়ফ্রেন্ড জশকে ফিরে যেতে বলে নিচে এসে ওয়েকে স্ট্রিক্টলি তার চোখের সামনে আসতে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়।
পরবর্তী সিনে আমরা ওয়েকে প্রফেসর পলের সঙ্গে তার বাবার রিসার্চের উপর কাজ করতে দেখি, যার দরুন তারা খুঁজে পায় আসলে এই ফর্মুলার মধ্যে বাইন্ডিং এজেন্ট মিসিং আছে, যার জন্য ফর্মুলাটা কার্যকরী হচ্ছে না। তাই তারা সেই বাইন্ডিং এজেন্টটাকে তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করতে লাগে, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা কোনোভাবে সেটাকে তৈরি করতে পারে না, যেটাতে প্রফেসর পল প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় ওয়ে রোডের ধারে কপস ফ্লাওয়ারের একটা বড় পোস্টার দেখতে পায়, যেটাতে লেখা ছিল এই ফুলটি 5 বছর পরেই প্রথমবার জন্ম নিয়েছে, যেটা শুধুমাত্র 24 ঘন্টার জন্যই বেঁচে থাকবে। যেখানে বাড়ি পৌঁছে ওয়ে তার বাবার কাছে প্রার্থনা করে তাকে তার সাহায্য করতে বলে, যাতে সে সেই বাইন্ডিং এজেন্টটাকে পেয়ে যায়। এরপর পরের দিন সকালে সে আবারও ল্যাবের মধ্যে তাদের রিসার্চে ফেল হয়ে গেলে প্রফেসর পল বিরক্ত হয়ে হাল ছেড়ে দেয় এবং বলে, তোমার এই ফালতু রিসার্চের জন্য আমি আমার গুরুত্বপূর্ণ সময় বেকার নষ্ট করলাম, যেটা বলে সে শেষ করেই ছিল। তখনই সেখানে জ্যাসমিন চলে আসে, যে পলকে জিজ্ঞাসা করে এখনও রিসার্চের জন্য অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন কিনা। উত্তরে পল বলে হ্যাঁ নিচ্ছি, যেটা বলে সে ওয়েকে বাদ দিয়ে জ্যাসমিনকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন একসঙ্গে যখন মেট্রো করে বাড়ি ফিরছিল, তখন জ্যাসমিন ওয়ের সঙ্গে খুব ভালো আচরণ করে এবং বলে, আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি বুঝতে পারিনি যে প্রফেসর পল তোমাকে বাদ দিয়ে তারপর আমাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করবে। যেটা বলার পর সে তাকে তার স্কার্ফটা খুলে দিতে বলে, কারণ এখানে তো শুধুমাত্র তারাই ছিল, যেটাতে ওয়ে রাজি হয়ে যায়। এরপর তারা একে অপরের সঙ্গে গল্প করতে লাগে, যার দরুন ওয়ে সেখানে সেই কপস ফ্লাওয়ারের পোস্টার পায়, যেটা দেখে তার মনে পড়ে যায় এই ফুলের ছবি তার বাবার ডায়েরিতেও ছিল, যার মানে হলো এই ফুলের মধ্যেই সেই বাইন্ডিং এজেন্টটা আছে। তাই সে সেই দিন রাতেই লুকিয়ে লুকিয়ে সেই নার্সারির গেটের তালা ভেঙে ভিতরে চলে যায়, যেখানে সেই কপস ফ্লাওয়ারটা ছিল। এখন ভিতরে গিয়ে সে সেই ফুলের কিছুটা অংশ চুরি করে কলেজের ল্যাবে চলে যায়, যেখানে পৌঁছে সে সেটা দিয়ে বাইন্ডিং এজেন্ট বানিয়ে সেটাকে নিজের শরীরের উপরেই পরীক্ষা করে, যার দরুন সে তার পায়ের কিছুটা চামড়া কেটে তার উপর অন্য চামড়া লাগিয়ে তাতে তার বানানো সেই সিরামটা ইনজেক্ট করে দেয়, যেটাতে সারপ্রাইজিংলি সিরামটা তার কাজ শুরু করে দেয় এবং তার পায়ের চামড়া নিমেষের মধ্যে মিলিয়ে গিয়ে পুরো আগের মতো হয়ে যায়। তখনই পল ও ইভ ক্যাবিনের মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে যখন ভিতরে জানালা দিয়ে চেক করে বাইরের ল্যাবের মধ্যে কে আছে, তখনই তারা সেখানে ওয়েকে দেখতে পায়, যাকে দেখে ইভ জিজ্ঞাসা করে সে এখানে এত রাতে কি করছে। উত্তরে পল বলে, আমি নিজেও জানি না, কারণ আমি তো তাকে বাদ দিয়ে দিয়েছিলাম। যেটার পর সে ইভকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে বাইরে চলে যায় ওয়ের সঙ্গে কথা বলতে। তখনই ওয়ে তাকে জানায় সে তার এক্সপেরিমেন্টে সাকসেসফুল হয়েছে, তার বানানো বাইন্ডিং এজেন্ট কাজ করছে, যেটা বলে সে প্রফেসরকে তার পায়ের সেই অংশটা দেখায় যেখানে সে সেই সিরামটাকে ইনজেক্ট করেছিল। কিন্তু তখনই ভিতর থেকে বিষয়টা ইভ লক্ষ্য করে নেয়, যেভাবে ওয়ে প্রফেসরকে সেডিউস করার চেষ্টা করছে, তাই সে সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটার একটা ছবি তার ফোনে ক্লিক করে নিয়ে বাইরে এসে এমন ভান করে যেন সে এইমাত্রই ল্যাবের মধ্যে এসেছে। যেটার পর সে তাদের দুজনকে এমনভাবে টর্ন করে যেন পল ও ওয়ে সেখানে কোনো খারাপ কাজ করছিল, কিন্তু তার পরক্ষণেই সে আবারও ভালো হয়ে গিয়ে ওয়েকে তার গাড়িতে করে বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার কথা বললে ওয়ে খুশি হয়ে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন সেখান থেকে চলে গেলে প্রফেসর লক্ষ্য করে ওয়ে তার রিসার্চের ডায়েরিটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই সুযোগটাকে কাজে লাগিয়ে সে ডায়েরিটার সমস্ত পেজের ছবি তুলে নিয়ে তার একটা চাইনিজ বন্ধুকে সেটা ট্রান্সলেট করতে পাঠিয়ে দেয়। অন্যদিকে ইভ এঞ্জেলার কাছে সেই ছবিটা পাঠিয়ে দেয়, যেটা সে কিছুক্ষণ আগে ল্যাবের মধ্যে তুলেছিল। ফলে ওয়েকে এই অবস্থায় দেখে এঞ্জেলা প্রচণ্ড রেগে যায়, যে বাড়ি ফিরে ওয়েকে বাড়ির মধ্যে না পেয়ে আরও রেগে গিয়ে তার প্রার্থনার জায়গাটাকে লণ্ডভণ্ড করে দেয়। এদিকে একই সময় ইভ ওয়েকে বাড়িতে না ছেড়ে তাকে একটা সুনসান এরিয়াতে নিয়ে যায়, যেখানে পৌঁছে সে তাকে বলে, তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক করছো না, এইভাবে টিচারের সঙ্গে ফ্ল্যাটিং করা উচিত না, তুমি নিজেকে ভালো করে দেখো তুমি কতটা বাজে দেখতে। তাই তোমাকে আবারও বলছি, আমাদের এখানে এমন হয় না, টিচারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজের নাম্বার বাড়ানো যায় না। আর এটা সেই একই কথাই হয়ে গেল যে চোরের মায়ের বড় গলা। এনিওয়েজ, এখন ওয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ভুল ভাবছে, কিন্তু ইভ তার কোনো কথাটাকেই কর্ণপাত করে না এবং তাকে সেখানেই একা ফেলে নিজের গাড়ি নিয়ে চলে যায়। যেখানে এই সমস্ত ঘটনাতে ওয়ে প্রচণ্ড কষ্ট পায়, যে কাঁদতে কাঁদতে কোনোভাবে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে সে দেখে এঞ্জেলা তার প্রার্থনার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, যেটা দেখে সে এঞ্জেলাকে বলে, তুমি এটা কি করেছো, ঈশ্বর তোমায় অভিশাপ দেবে। যেটা শুনে এঞ্জেলা খুব রেগে যায় এবং বলে, তুমি তোমার এই জঘন্য জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে কেন যাচ্ছ না। তখনই রেগে গিয়ে ওয়ে তাকে তার চোখের সামনে থেকে দূরে সরে যেতে বললে এঞ্জেলা তার উপর অ্যাটাক করে দিয়ে তার গলা চেপে ধরে, যেটাতে ওয়ে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য পাশেই পড়ে থাকা একটা চপস্টিক দিয়ে এঞ্জেলার উপর অ্যাটাক করে দেয়, যেটা তার চোখে ঢুকে গিয়ে সে সেখানেই মারা যায়।
ঘটনাটির কিছুক্ষণ পর ওয়ে যখন তার হুঁশে ফিরে আসে তখন সে বিষয়টা দেখে আতঙ্কিত হয়ে যায় যেভাবে এটা সে কি করলো। তখনই এঞ্জেলার মা তার ফোনে কল করে যে সেই মুহূর্তে বাড়ি ফিরছিল, তাই কিছু বুঝতে না পেরে ওয়ে এঞ্জেলার মৃতদেহকে বাথরুমের মধ্যে নিয়ে চলে যায়, যার পাশে বসে সে বলতে লাগে আমি তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। যেটা বলার সাথে সাথে তার মাথায় একটা বুদ্ধি আসে, যার দরুন সে এঞ্জেলার মুখের চামড়া কেটে তার বানানো সেই সিরাম দিয়ে নিজের মুখে এঞ্জেলার মুখটাকে গ্রাফটেড করে নেয়, যেখানে তার মুখে শুধু চামড়াটাই জুড়ে যায় না বরং তার শরীরের কাঠামোটাও এঞ্জেলার মতো হয়ে যায়। যেটা দেখে ওয়ে খুব খুশি হয়, কারণ সে এখন সুন্দর দেখতে হয়ে গিয়েছিল, যার মুখে আর একটাও দাগ ছিল না। তাই সে তার মৃত বাবার ছবি হাতে নিয়ে বলে দেখো বাবা আমি সফল হয়েছি। ঠিক তখনই ওয়ের আন্টি লিং বাড়িতে চলে আসে, যে এঞ্জেলার রুমে চলে আসলে ওয়ে সঙ্গে সঙ্গে এঞ্জেলার আওয়াজ মিমিক করে তার সঙ্গে কথা বললে আপাতত তার আন্টি কিছুই বুঝতে পারে না। তাই সে এঞ্জেলাকে সম্পূর্ণ কপি করার জন্য সারা রাত ধরে তার পুরনো ভিডিওগুলো দেখে, যেটার পর সে পরের দিন সকালে এঞ্জেলার মতো ড্রেস আপ করে ইউনিভার্সিটিতে চলে যায়, যেখানে সে লক্ষ্য করে আগের মতো কেউ তাকে ইগনোর করছে না বরং সবাই তাকে গুরুত্ব দিচ্ছে। শুধু এটাই নয়, এখন তার একটা বয়ফ্রেন্ডও আছে, যেটাতে সে আরও খুশি হয়। কিন্তু এঞ্জেলা হওয়াটা খুব একটা সহজ বিষয় ছিল না, কারণ সে বাস্কেটবলের চ্যাম্পিয়ন ছিল। আর দুর্ভাগ্যবশত আজকেই একটা বাস্কেটবলের ম্যাচ হওয়াতে ওয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে তো বাস্কেটবলের কিছুই বুঝতো না। তাই ধরা পড়ার ভয়ে তার মাথায় একটা বুদ্ধি এসে যায়, যার দরুন সে তার হাতের আঙুল আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে ভেঙে ফেলে, যেটাতে তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় আর সে খেলার থেকে বেঁচে যায়। এখন কলেজের শেষে জজ তার সঙ্গে সময় কাটানোর জন্য তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়, যেখানে তারা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে রোম্যান্স করতে শুরু করে দেয়, যার দরুন ওয়ের মুখের চামড়া খুলে গিয়ে তার আসল চেহারাটা বেরিয়ে আসে, যেটা দেখে যশ এতটাই ভয় পেয়ে যায় যে সে তার থেকে দূরে পালাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে সেখানেই শেষ হয়ে যায়। ঘটনাটির পর ওয়ে বুঝে গিয়েছিল যে তার বানানো সিরামের মধ্যে এখনো কোনো কমতি আছে, যার জন্য সে বাড়ি ফিরে তার বাবার ডায়েরিটাকে খুঁজতে লাগে। তখনই তার মনে পড়ে যায় ডায়েরিটা তো সে ল্যাবের মধ্যে ফেলে রেখে এসেছিল। তাই সে প্রফেসর পলকে কল করে, কিন্তু পল তার কল রিসিভ করে না, কারণ এতক্ষণে সে ডায়েরিটাকে ট্রান্সলেট করে ফেলেছিল। এখানে পল ওয়ের বাবার বিষয়ে ইন্টারনেটে রিসার্চ করলে জানতে পারে ওয়ের বাবা লিউ একজন সাইকোপ্যাথ ছিল, যাকে সবাই পাগল সায়েন্টিস্টও বলতো। আসলে একদিন সে একটা মেয়ের উপর সার্জিক্যাল নাইফ দিয়ে অ্যাটাক করে দিয়েছিল, তাই এই ঘটনাটির পর তাকে জব থেকে বাইরে বার করে দেওয়া হয়। যেটার পর কি ঘটে সেটা তো আমরা মুভিটির শুরুতেই দেখেছি। এখন পল ডায়েরিটাকে ভালো করে দেখতে দেখতে সেখানে কফ ফ্লাওয়ারের ছবি দেখে সে কিছুটা আন্দাজ করতে পারে যে বাইন্ডিং এজেন্টটা সম্ভবত এই ফুলের মধ্যেই আছে। অন্যদিকে বাড়ির মধ্যে ওয়ে তার বানানো সেই সিরামটা ব্যবহার করে এঞ্জেলার মুখের চামড়াটা নিজের মুখে পুনরায় লাগিয়ে নেয়, যেখানে আমরা আবারও প্রফেসর পলকে দেখি যে সেই নার্সারিতে যায় যেখানে কফ ফ্লাওয়ারের ইভেন্টটা চলছিল, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার কারণে ফুলটা শুকিয়ে গিয়েছিল, যেটা দেখে পল একটু তো ডিসঅ্যাপয়েন্ট হয়, কিন্তু তারপরেও সে ফুলটার নিচের দিকে কিছুটা ভালো অংশ পেয়ে যায়, যেটাকে সে কালেক্ট করে নেয়। এদিকে একই সময় ওয়ে তার বাবার ডায়েরিটাকে খুঁজতে ল্যাবের মধ্যে চলে আসে, যেখানে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে ডায়েরিটা না পেলে আবারও সে প্রফেসর পলকে কল করলে পল তাকে বারবার কল করে ডিস্টার্ব করতে মানা করে। তখনই ওয়ে জিজ্ঞাসা করে তার বাবার ডায়েরিটা কোথায়। উত্তরে পল জানে যেহেতু রিসার্চটাতে তাকে লিড সেই করছিল, তাই তার বাবার রিসার্চটা এখন তার হয়ে গিয়েছে। কথাটা শুনে ওয়ে রাগে গর্জে ওঠে, যে বুঝে যায় যে পল তাকে ঠকিয়েছে, যার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে সে ল্যাব থেকে বেরিয়ে যায়। এখন পল যখন তার ল্যাবে ফিরে আসে সে দেখে ল্যাবের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে, যেটা দেখে সে স্পষ্ট বুঝে যায় যে এটা নিশ্চিত ওয়েরই কাজ। এদিকে ওয়ে লক্ষ্য করে যে এঞ্জেলার চামড়া তারা স্যুট করছে না, তাই সে সেই দিন রাতে ইভকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে, যাতে করে সে এবার তার মুখের চামড়াটাকে নিতে পারে। এখন বাড়ির ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ওয়ে ইভের উপর একটা ড্রিল মেশিন দিয়ে অ্যাটাক করে দেয়, যার থেকে কোনোভাবে বেঁচে ইভ সেখান থেকে পালিয়ে যেতে গেলে সে লক্ষ্য করে বাইরে বার হবার সমস্ত দরজা আগে থেকেই বন্ধ করা আছে। তাই বাধ্য হয়ে সে গার্ডেনের মধ্যে থাকা একটা ছোট পুলের মধ্যে লুকিয়ে পড়লে সেখানে কিছুক্ষণ পর ওয়ে তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায়। এখন বেশি সময় পুলের মধ্যে ইভ তার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে না, যার ফলে জলের অস্বাভাবিক আচরণ দেখে ওয়ে বুঝে যায় যে তার মধ্যেই ইভ লুকিয়ে আছে, যার জন্য সে পুলের মধ্যে হাত ঢুকিয়ে তার চুলের মুঠি ধরে ড্রিল মেশিনটি তার মাথায় ঢুকিয়ে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সে সেখানেই বসে কোনো সাইকোর মতো হাসতে শুরু করে, যেটা দেখে আমরা বুঝতে পারি সুন্দর হওয়ার নেশায় সে সাইকো কিলারে পরিণত হয়েছে।
এখন ইভের মৃতদেহকে সে তার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তার মুখের চামড়াটা কেটে সেটাকে নিজের মুখে লাগিয়ে নেয় এবং পুরোপুরি ইভের মতো দেখতে হওয়ার জন্য সে চোখের লেন্স লাগিয়ে তার হেয়ারটাকে কালার করে নেয়, যেটার পর সে ইভের পুরোনো ভিডিওগুলো দেখে তার আচরণগুলোকে কপি করতে শুরু করে। এরপর পরের দিন সকালে বাড়িতে দুটো পুলিশ চলে আসে যারা জসের মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য এঞ্জেলার কাছে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, কারণ জসের সঙ্গে লাশ তাকেই দেখা গিয়েছিল। কিন্তু ওয়ে বলে এঞ্জেলা বাড়িতে নেই, তাছাড়া সে কখন ফিরবে সেটাও সে আমাকে বলে যায়নি। যেটা শুনে পুলিশ দুটো আপাতত সেখান থেকে চলে যায়। যারা ধারণা করছিল হয়তো এঞ্জেলাই এই কেসের সঙ্গে জড়িয়ে আছে, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটির পর ওয়ে যখন ইভের রূপে ইউনিভার্সিটিতে যায়, সেখানে জ্যাসমিন তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুমি জানো কি এঞ্জেলা কোথায় আছে? আমি কখন থেকে তাকে কল মেসেজ করছি, সে কোনোটারই উত্তর দিচ্ছে না, তাই আমার খুব চিন্তা হচ্ছে। যেটা শুনে ওয়ে বলে, আমি নিজেও সঠিক জানি না এঞ্জেলা কোথায়, হয়তো তার শরীরটা ভালো নেই। যেটা শুনে জ্যাসমিন বলে, হ্যাঁ সেটাই হয়তো হবে। যেটা শুনে ওয়ে কিছু বলতে যাবে, তখনই সেই ইউনিভার্সিটির মধ্যে সেই অফিসার দুটোকে দেখতে পায় যারা আজ সকালে তার বাড়িতে এসেছিল, যাদের দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ইউনিভার্সিটির একটা ছাত্রর মার্ডার ও দুজন ছাত্রী গুম হয়ে যাওয়ার জন্য বিষয়টা খুবই গম্ভীর হয়ে দাঁড়িয়েছিল। এখন সেই দিন রাতেই ওয়ে যখন অদ্ভুতভাবে প্রস খাচ্ছিল, তখনই এঞ্জেলা ও ইভের ফোনে অনেকগুলো মেসেজ আসে, যেগুলো সে দেখছিল। ঠিক তখনই তার ফোনে প্রফেসর পলের মেসেজ আসে যে সে যেন তাকে ভুলেও তার ল্যাবের আশেপাশে দেখতে না পায়, না হলে তার পরিণতি খুবই খারাপ হবে। যেটা দেখে ওয়ে প্রচন্ড রেগে যায়, যে সবকিছু বাদ দিয়ে প্রথমে ইভের তোলা ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়ে তারপর ইউনিভার্সিটির অথরিটির কাছে মেল করে কমপ্লেন জানায় যে প্রফেসর পল ছাত্রীদের সেডিউস করে। যেটাতে পরের দিন সকালে ইউনিভার্সিটির অথরিটির দ্বারা পলকে টার্মিনেট করে দেওয়া হয়। তাই বাড়ি ফিরে সে কামব্যাক করার জন্য ওয়ের বাবা রিসার্চের উপর কাজ করার জন্য তৈরি হতে লাগে, যেখানে ওয়েও ইভের রূপে সেখানে ছিল, যাকে পল বাড়ি পাঠিয়ে দেয় যাতে করে সে কাজে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায়। এরপর সে তার ল্যাবে সিরামটাকে বানানোর কাজে লেগে পড়ে, যার দরুন সে অবশেষে সেটাকে বানিয়েও ফেলে। অন্যদিকে বাড়ির মধ্যে ওয়ে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ তার যে কোনো উপায়ে তার বাবার ডায়েরিটা প্রয়োজন ছিল, যার জন্য সে শুয়ে শুয়ে ভাবছিল যে কিভাবে সে পলের থেকে ডায়েরিটা ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক তখনই পল ইভের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে বলছিল তার রিসার্চে সে সফলতা অর্জন করেছে, তাই সে তার সঙ্গে সেটাকে সেলিব্রেট করতে চায়। যেটা জানার পর ওয়ে খুবই খুশি হয়, কারণ সে এই সুযোগটারই সন্ধানে ছিল। তাই সে দ্রুত তৈরি হয়ে পলের বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে সে লক্ষ্য করে পল তার কোনো বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে। তাই সুযোগটাকে কাজে লাগিয়ে সে ডায়েরিটাকে খুঁজতে লাগে, যার দরুন সে ডায়েরিটার বদলে সেই সিরামটাকে পেয়ে যায় যেটা পল বানিয়েছিল। তাই সঙ্গে সঙ্গে সে অসুস্থতার বাহানা বানিয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। এখন বাড়ি ফিরে ওয়ে লক্ষ্য করে ইভের চামড়াটাও নষ্ট হতে শুরু করে দিয়েছে, যার জন্য বাধ্য হয়ে সেটাকেও তাকে মুখ থেকে খুলে নিতে হয়। যেটা সাথে সাথেই সেখানে জ্যাসমিন চলে আসে, যে ওয়েকে দেখে বলে, তুমি ইভের ড্রেস কেন পরেছো? উত্তরে ওয়ে কিছুই না বলে কাঁদতে লাগে। তাই জ্যাসমিন তাকে জড়িয়ে ধরলে ওয়ে বলে তারা সবাই চলে গেছে। যেটাতে জ্যাসমিন বলে, তাহলে তুমি আমাকে ফোন কেন করোনি, আমি এখানে চলে আসতাম। যেটা বলার পর সে তার সঙ্গে কথা বলতে বলতে ফ্রিজ খুললে সেখানকার দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। যেটার পর সে কিছু বলতে যাবে তার আগেই হয়ে তার মুখে একটা প্লাস্টিক জড়িয়ে তার দম আটকে তাকে সেখানেই শেষ করে দেয়। যেটার জন্য সে খুবই কষ্ট পায়, কারণ একমাত্র জ্যাসমিনই ছিল যে তাকে বুঝতো, তার সঙ্গে ভালো আচরণ করত। তাই তাকে মেরে সে প্রচন্ড ভেঙে পড়েছিল। অন্যদিকে পল জানতে পারে তার বানানো সিরামটা চুরি হয়ে গিয়েছে, যেটা সে ওয়েরই কাজ মনে করে প্রচন্ড রেগে গিয়ে তার বাড়িতে চলে আসে। যেটার পর সে ওয়ের রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার সিরামটা কোথায়। তখনই ওয়ে বলে সেটা ফ্রিজে রাখা আছে। যেটা জানার পর পল যখন ফ্রিজটাকে ওপেন করে, তখনই সে সেখানে ইভের কাটা মাথা ও দেহের বাকি অংশগুলোকে লক্ষ্য করে, যেটাকে দেখে পল পুরো শকড হয়ে যায়। আর ঠিক তখনই পিছন থেকে ওয়ে এসে তার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দেয়। এরপর হুশ ফিরলে পল নিজেকে একটা টেবিলের উপর হাত পা বাঁধা অবস্থায় পায়, তার বুকের চামড়াটাকে ওয়ে উপড়ে দিয়েছিল, যেটাকে সে সিরাম দিয়ে পুনরায় ঠিকও করে। কিন্তু এই সিরামটায় বাইন্ডিং এজেন্ট না থাকায় পলেরও একই অবস্থা হয় যেমনটা ওয়ের বাবার হয়েছিল। কিন্তু সঠিক সময়ে ওয়ে তার মুখে একটা স্ট্র ঢুকিয়ে দেয়, যার দরুন সে নিঃশ্বাস নিতে পারছিল।
এখন ওয়ে পলকে সেই অবস্থায় টর্চার করতে লাগে, যার চিৎকারটা তাদের প্রতিবেশী মহিলাটি শুনতে পেয়ে যায়। যে সাথে সাথে বিষয়টা কি চেক করতে যখন সেখানে চলে আসে, তখন সে সেখানকার অবস্থা দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে, যেটা বুঝতে পেরে ওয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে পুলিশদের চোখে আড়াল হতে পারে না, যার ফলে দুটো অফিসার তাকে দেখতে পেয়ে তাকে ধরার চেষ্টা করতে লাগে। তাই ওয়ে তার প্রাণ বাঁচানোর জন্য মেট্রোতে চলে যায়, যেখানে সে জনকে দেখতে পেয়ে তাকে তার সাহায্য করতে বললে জন তাদের বন্ধুত্বের খাতিরে তাকে তার চাদরের মধ্যে লুকিয়ে নেয়। কিন্তু লুকাতে গিয়ে ওয়ে ভুল করে তার হাতে থাকা সিরামটাকে ভেঙে ফেলে। আর ঠিক তখনই সেখানে সেই অফিসার দুটো চলে আসে, যারা জনকে জিজ্ঞাসা করে সে কোনো মেয়েকে এখানে আসতে দেখেছে কিনা। উত্তরে জন তাদের ডিস্ট্র্যাক্ট করে দিয়ে বলে মেয়েটি ওই দিকে পালিয়েছে। যেটা শুনে অফিসার দুটো সেখানে চলে যায়। তখনই সিরামটা তার কাজ শুরু করে দেয়, যার দরুন ওয়ের শরীর ও জনের শরীর একসঙ্গে জুড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে অ্যাঞ্জেলার বাড়ির সিন দেখানো হয়, যেখানে আমরা একটা নিউজ রিপোর্টারের মাধ্যমে জানতে পারি অ্যাঞ্জেলাদের বাড়ির মধ্যে থেকে 3টি মৃতদেহ পাওয়া গেছে, যেখানে প্রফেসর পল এখনো বেঁচে আছে, যার অবস্থা খুবই শোচনীয়, যে এখন হসপিটালের মধ্যে অ্যাডমিট আছে। তাই ধারণা করা হচ্ছে এই সমস্ত ঘটনার পিছনে ওয়েরই হাত আছে। এরপর আমাদেরকে ওয়ের আন্টির লিঙ্কে দেখানো হয় যে এই সমস্ত ঘটনাতে প্রচণ্ড ভেঙে পড়েছিল। যে বাড়ি ফেরার সময় পথে একটা হোমলেস ব্যক্তিকে দেখতে পেয়ে যখন তার মুখের দিকে তাকায়, তখনই তার মুখ দেখে লিঙ্ক ভয়ে আটকে ওঠে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যেটার পর আমাদেরকে সেই ব্যক্তির মুখটা দেখানো হয়, যেটা আর কেউ নয় ওয়ে ও জন ছিল, যাদের মুখ একসঙ্গে জুড়ে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তারা এখনো পর্যন্ত আলাদা কেন হয়নি। তার কারণ হলো যে সিরামটা ওয়ের হাতে ছিল সেটা তার বানানো নয়, পলের বানানো ছিল। তাই সেটা পারফেক্ট তৈরি হওয়াতে তারা একসঙ্গে এখনো জুড়ে আছে। আর এটা হয়তো ওয়ের কর্মের ফল ছিল, যেটার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল গ্রাফটেড 2025 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটাকে নিয়ে আপনাদের কোনো কনফিউশন বা মতামত থাকে, সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।